ক্ষমতায় থেকে যে বুঝতে পারছেন ওনাদের নিশ্চয়ই এরকম একটা সেল আছে, টিম আছে যে এখনই তারা ২ সপ্তাহের মধ্যে কিছু মন্ত্রীকে সরিয়ে দিয়েছে। সো দ্যাট ইজ গুড। আমি একা না, প্রত্যেকেই করেছে। না করলে তো এরকম ল্যান্ডস্লাইডিং ভিক্টরি হতো না নিশ্চয়ই। প্রথমেই বলি যে আসলে বাংলাদেশের একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিল। সো বাংলাদেশের জন্য একটা গণতান্ত্রিক আমাদের ইলেকশনের খুব প্রয়োজন ছিল। তো যখন দেখলাম তারেক রহমান সাহেব ওনার মায়ের মৃত্যুতে উনি চলে আসলেন লন্ডন থেকে, এবং যে আপনার ব্যাপক সাড়া পেলেন, সারা বাংলাদেশের মানুষজন যেভাবে ওনাকে রিসিভ করলেন, এটা থেকে আমি মোটামুটি শিওর হয়েছিলাম যে তার নেতৃত্বই বাংলাদেশের প্রয়োজন এবং উনি ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করতে পারবে। বেসিক্যালি বাংলাদেশের যে অভ্যুত্থান, আপনার জুলাই আন্দোলন এবং যে বাচ্চারা তাদের জীবন দিয়েছে, ইয়াং জেনারেশন জেনজি, তাদের আসলে তাদের জন্য একটা স্টেবিলিটি দরকার, যে তাদেরকে আমরা পাগল ছাগল যাই বলি না কেন, সমস্ত আপনি দেখবেন আশেপাশে বহির্বিশ্বে যে শ্রীলঙ্কা বা নেপালে ধরেন একজন র্যাপার জাস্ট র্যাপ করে তার গানের মাধ্যমে তারা একটা নতুন একটা জেনজিরা যে তারা সে পুরনো পলিটিক্যাল যে সিস্টেম ওটা ব্রেক করে তার বের হয়ে এসেছে। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশেও তো এটা হওয়ার পরে আসলে যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আসলে মানে এখন তো আমরা দেখতে পাচ্ছি না যে তারা আসলে কি করেছে, এটা নিয়ে নাই বললাম। সো এটা কোনো স্থায়ী সমাধান না। সো বাংলাদেশের জন্য একটা প্রপার একটা ইলেকটেড গভর্নমেন্ট খুব প্রয়োজন ছিল। সো যখন তারেক রহমান সাহেব বিদেশ থেকে আসলেন এবং যে ১৭ বছর উনি এক্সাইলে ছিলেন বিদেশে, এই ১৭ বছর যে উনি রাজনীতিটাকে ইগল আই আমরা যেটাকে বলি আর কি, যে ইগল বার্ডস আই, যে ওটার থেকে উনি দূর থেকে যে পর্যবেক্ষণ করেছেন, প্রতিনিয়ত উনি ওনার পার্টি চালিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। সো এগুলো হচ্ছে আপনার ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করবে, কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম সবই দেখেন একটা মোবাইল দিয়েই কিন্তু হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে দ্যাট হি উড বি দ্য রাইট লিডার প্রবাবলি। সো সেই কারণেই আসলে ওনাকে সাপোর্ট করা আমাদের জন্য, আমি মনে করেছি। আমি একা না, প্রত্যেকেই করেছে। না করলে তো এরকম ল্যান্ডস্লাইডিং ভিক্টরি হতো না নিশ্চয়ই। সো আমি গঠনমূলকভাবে বিরোধী দলের যেভাবে মানে বিরোধিতা করে আমি করব গঠনমূলকভাবে। হ্যাঁ, বিরোধী দলের থেকেই যে আমাকে সবসময় বিরোধিতা করতে হবে, এগুলো সিস্টেম এখন আর চলে না আসলে বেসিক্যালি। হ্যাঁ, অ্যাডভাইজিং যদি মনে হয় যে হ্যাঁ, আমি তো ওনার অ্যাডভাইজার না, ওনার পার্টিতে নিশ্চয়ই ওনার বড় বড় অ্যাডভাইজার আছে, কিন্তু অনেক সময় কি নিজের পার্টির লোকজনগুলো আসলে ঠিকমতো অ্যাডভাইসগুলো করতেও ভয় পায়, বা একটা গ্যাপ থাকে, বা ওই সাহসিকতাও থাকে না। আমরা ধরেন বাইরে যারা অপোজিশন পার্টির লোকজন যারা আছি, ডেফিনেটলি আমাদের তো আর একটা ভয়ের কিছু নাই। আমরা আমাদের দেশের স্বার্থে, আমরা তো ওনার স্বার্থ দেখব না, আমরা দেশের স্বার্থে যদি মনে করি যে আমাদের গঠনমূলক কথা বলতে হবে, বিরোধিতা করতে হবে, ডেফিনেটলি আমরা সেটা মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সেটা নিশ্চয়ই ওনাকে জানাবো। বর্তমান মন্ত্রিসভা তো ধরেন মাত্র 2 উইকস গঠন হলো প্রবাবলি। এর মধ্যে কাউকে সরিয়েও দেওয়া হলো। সো ভালো করেছে এটা, কারণ ওনারা যে ক্ষমতায় থেকে যে বুঝতে পারছেন ওনাদের নিশ্চয়ই এরকম একটা সেল আছে, টিম আছে যে এখনই তারা ২ সপ্তাহের মধ্যে কিছু মন্ত্রীকে সরিয়ে দিয়েছে। সো দ্যাট ইজ গুড যে আমরা আওয়াজ তোলার আগে নিজেদের সংশোধন করেছে। আর হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই যে ওনাদের যে আপনার যে পুরনো যারা সিনিয়র যারা আছেন লিডাররা, তাদেরকে মন্ত্রণালয় দেওয়া, আবার যে ইয়াং জেনারেশনটা বা প্রাইম মিনিস্টারের যে গ্রুপ, পার্সোনাল যে গ্রুপটা বিদেশ থেকে এসেছে, তারা কিছু মন্ত্রিসভায় বা ইম্পর্ট্যান্ট পজিশনে তারা আছেন, এইটার সমন্বয়টা যেন মানে টক্কর না খায়, এইটা ডেফিনেটলি খেয়াল রাখতে হবে। কারণ আফটার অল এটা বাংলাদেশের রাজনীতি সব দেশেই কেউ কাউকে স্পেস দেয় না। সো এখানে সমন্বয় করাটা আমি মনে করি খুব কেয়ারফুলি করাটা খুব প্রয়োজন, অ্যান্ড স্ট্রং লিডারশিপ সেটা সম্ভব হবে।